ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌবা। সুশাসনের অভাবে ডুবতে বসেছে দেশের ব্যাংক খাত। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বেশিরভাগই খেলাপি ঋণে জর্জরিত। শঙ্কা তৈরি হয়েছে বছর শেষে ব্যাংকগুলো কিছু না কিছু মুনাফা করলেও বিনিয়োগকারীরা লভ্যাংশ পাবেন কিনা, এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয়। ব্যাংক লভ্যাংশ নিয়ে শঙ্কা পুঁজিবাজারে। আমাদের সাথে আলোচনা করতে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক মিনহাজ মান্নান ইমন এবং আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতার আয়োজনে। শুরু করতে চাই মিনহাজ মান্নান ইমন আপনাকে দিয়ে। যেমনটি বলছিলাম, সম্প্রতি ব্যাংক খাতের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, মুনাফা নিয়ে কিন্তু তারা বেশ একটি শঙ্কার মধ্যে রয়েছেন। বছর শেষে তারা মুনাফা করতে পারবেন কিনা, বিশেষ করে তালিকাভুক্ত প্রায় 2 ডজন যদি বলি ব্যাংক রয়েছে, তাদের এমন পরিস্থিতি। এমন পরিস্থিতিতে শেয়ার বাজারের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে এবং শেয়ার বাজারের লভ্যাংশ যে অনিশ্চয়তা দেখা দিয়েছে এর কি হবে একটু জানাবেন। আপনাকে ধন্যবাদ, আপনি সময় বিযোগে প্রশ্ন করেছেন। আসলে শেয়ার বাজারে বিনিয়োগকারী এত সমস্যার মধ্যে আছে, এখন নতুন করে আর 2-1টি সমস্যা তাদের খুব একটা বিচলিত করবে বলে আমার মনে হয় না। আমরা আসলে অন্য যে কোনো ব্যবসার তুলনায় শেয়ার বাজারে যারা ব্যবসা করেন বা যারা বাজারে অংশীজন আছেন, তাদের বলা চলে একটা দীর্ঘ সময় দিয়ে তারা একটা দুঃসময় পার করছেন। ফলে এই নতুন করে আপনি যেটা বলেছেন সেটা একটা দুঃসংবাদের মতোই। বা তারপরেও আনুপাতিকভাবে ব্যাংক খাতের যদি কোনো ধরনের কোনো নেতিবাচক খবর আসে বা নেতিবাচক যদি কোনো অবস্থান আসে ডিভিডেন্ড ডিক্লারেশন অন্য ক্ষেত্রে, বাজারে তার একটা বড় ধরনের প্রভাব তো পড়বেই। কারণ সেখানে মার্কেট ক্যাপেরটা পরিমাণ বেশি, প্রত্যেকটা ব্যাংকের মার্কেট ক্যাপ আপনার হাজার হাজার কোটি টাকা, সেক্ষেত্রে একটা নেতিবাচক অবস্থান আছে। কিন্তু পাশাপাশি আমি উপস্থাপন করতে চাই ভিন্নভাবে। ডক্টর ইউনূসের সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্যাংক খাতে এক ধরনের পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি বিষয়টাকে এত খারাপভাবে দেখতে চাই না। মনে করি সাময়িক যদি কিছুটা জটিলতা দেখাও যায়, দীর্ঘমেয়াদে ব্যাংকগুলি তার সুফল পাবে বলে মনে করছি। জি জনাব ফারুক আহমেদ, আমরা শুনছিলাম মিনহাজ মান্নান বলছিলেন, আপনার কাছে একটু একই প্রশ্ন রাখতে চাই। লভ্যাংশ ইস্যুতে আপনি কি বলবেন, এখন পরিস্থিতি কি দাঁড়াচ্ছে পুঁজিবাজারে? এখন আমার মনে হয় এখন ফ্লুইড সিচুয়েশন। আমার মনে হয় এত নেতিবাচক একটা ধারণা এখনই করা ঠিক হবে না। বেশ কিছু ব্যাংক আছে যারা বেশ ভালো করছে এবং তাদের অপারেটিং প্রফিট আমার মনে হয় ভালো হবে। তবে প্রভিশনিং এর প্রবলেমে যে কি কয়টা ব্যাংক পড়বে আমার ঠিক জানা নাই, কারণ ডিফল্ট লোনটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে ডিফল্ট লোনগুলো আগে চাপা দিয়ে রাখা হয়েছিল বিভিন্নভাবে, সেই চাপা ডিফল্ট লোনগুলো এখন বেরিয়ে আসছে, প্রকাশ্যে আসছে। এর ফলে প্রভিশনিং এর প্রয়োজন হচ্ছে বেশি। এই প্রভিশনিং এর পরে আমাদের প্রকৃত অবস্থা বোঝা যাবে যে ব্যাংকগুলোর ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা কতটুকু থাকবে। তবে আমি আশাবাদী যে কিছু কিছু ব্যাংকের অবস্থা খারাপ হলেও বেশ কিছু ব্যাংকের অবস্থা বেশ ভালো এবং তারা ভালো ডিভিডেন্ড দিতে পারবে বলে আমার ধারণা। তবে এখনো আমি তো জানি না যে ব্যাংকের প্রকৃত অবস্থা কি। তবে নিরাশ হওয়ার মতো এমন কিছু নাই। এবং যেটা আমার আগের বক্তব্য বলেছে যে আমার এখন বর্তমানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে অতীতে যে জিনিসগুলো গোপন করে রাখা হয়েছিল, সাপ্রেস করে রাখা হয়েছিল, সেগুলো এখন সারফেসে আসছে, যার জন্য আমার মনে করছি অবস্থা খারাপ। যেমন এনপিএল এখন 20%-এর উপরে আছে, এটা কিন্তু আগেও ছিল, কিন্তু এটা বিভিন্নভাবে সাপ্রেস করে রাখা হয়েছিল। এটা আরো বাড়বে, কারণ যতই এগুলো হিডেন জিনিসগুলো বেড়ে যাবে তখন আরো বাড়বে। এই পরিস্থিতিতে সামাল দেওয়ার পরে ব্যাংকিং খাত মোটামুটি সামাল দিয়ে উঠেছে। এরপরে আমার মনে হয় লং টার্মে ব্যাংকে ইনভেস্টমেন্ট অত্যন্ত ভালো হবে এবং অনেকগুলো ব্যাংক আমার মনে হয় খুব ভালো অবস্থানে ফিরে আসবে, কারণ শৃঙ্খলা ফিরে এসছে, লুটপাট ফিরে এসছে এবং ব্যাংকের যে নানা ধরনের বিশৃঙ্খল কাজকাম ঘটছিল, বোর্ড অফ ডাইরেক্টরসের যে ব্যবহার ছিল, সেইগুলো অনেক পরিবর্তন ঘটেছে। কয়েকটি ব্যাংকের যে বলতে গেলে লুটপাট হয়ে গেছে, সেই ব্যাংকগুলো কিছু কিছু এখন অনেক আপনার পরিচালনা পরিষদ পরিবর্তনের পরে বেশ কিছু ব্যাংক এখন ট্র্যাকে এসেছে। ফলে সুদূর পাশে আপনি যদি রাখেন, একটু লং টার্মে চিন্তা করেন, তাহলে আমার মনে হয় ব্যাংকিং অবস্থা খাতের অবস্থা আগের চাইতে
উন্নত হয়েছে। জি মিনহাজ মান্নান, আমরা শুনছিলাম এখানে ডিফল্ট লোন চাপা দেওয়া ছিল, এতদিন পর্যন্ত ছিল একই পরিস্থিতি ছিল, কিন্তু এখন দেখা গেছে পরিবর্তিত যে পরিস্থিতি বা সরকার পরিবর্তনের পরে সেই জিনিসগুলো বেরিয়ে আসছে। এটা আমরা সবাই কম বেশি জানি, বা আসলে বিগত 15 বছর বা তারও আগের কথা যদি আমরা ধরি, যে অনিয়মগুলো রয়েছে সেই অনিয়মগুলোর কারণে অনেক বিনিয়োগকারী রয়েছেন যারা মুখ ফিরিয়ে নিয়েছেন পুঁজিবাজার থেকে, টানা দরপতন সহ আরও বেশ কিছু সমস্যার কারণে। আপনার কাছে একটু জানতে চাবো যে এই মুহূর্তে আসলে বিনিয়োগকারীদের স্বস্তি দিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কারণ অনেক বিনিয়োগকারী কিন্তু এখন ভয় পাচ্ছেন, বিনিয়োগ করতে আগ্রহ হারাচ্ছেন। ধন্যবাদ। আমরা ব্যাংক খাত নিয়ে কথা বলছিলাম একটু আগে, স্যার সঠিকভাবে উপস্থাপন করেছেন যে আসলে রোগীর মূল সমস্যা যদি জানা যায় যে রোগটা কি, ডিটেকশন অফ দি ডিজিজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো আমরা তো ব্যাংকিং খাতের যেই সমস্যাগুলো সেগুলো কিন্তু ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল যে রোগীর যে অবস্থা দায়ী থাক, এটাকে প্রকাশ করা হয়নি। কিন্তু এখন তো একটা জিনিস হচ্ছে কি, ব্যাংকিং সেক্টরে কি কি প্রবলেম ছিল সেগুলো এখন সারফেসড। আমরা জানি টাকা পাচার কিভাবে হয়েছে, আমরা জানি কোলাটারাল সিকিউরিটি ছাড়া কিভাবে লোন দেওয়া হয়েছে, আমরা জানি সরকারের প্রভাব বিস্তার করে কি করে ব্যাংক থেকে টাকাগুলো লুটপাট করে নেওয়া হয়েছে, এবং বোর্ডগুলো কিভাবে নিজেদের এক ব্যাংক আরেক ব্যাংকে সোয়াপিং করে তারা লোনগুলো দিয়েছেন। তো সবকিছু আইডেন্টিফাইড। ফলে আপনি আশাবাদী হতে পারেন যে নতুন করে যে প্রবলেমগুলো যখন আইডেন্টিফাইড হচ্ছে তখন রিকভারির সুযোগটা তৈরি হচ্ছে। হয়তোবা হঠাৎ করে আমরা পাবো না, কিন্তু নিশ্চিত করে বলতে পারি স্যারের কথা ধরে যে ব্যাংকিং সেক্টরে বড় ধরনের পরিবর্তন আপনি আগামী 6 মাস থেকে 1 বছরের ভিতরে তার পরিবর্তনের যাত্রা দেখতে পাবেন। দেখেন, এত বড় বিপর্যয় শেয়ার বাজারে কিন্তু এই গভর্নমেন্ট সরকার দায়িত্ব নেবার পর কিন্তু কিছুদিন বাড়লেও তারপরে কিন্তু বাজার বড় ধরনের পতন হয়েছে। কিন্তু ব্যাংকিং সেক্টর এত কিছুর পরে কিন্তু দাম পতন হয়নি কেন? তার কারণ হচ্ছে একটা আশাবাদ ব্যক্ত হয়েছে মানে বিনিয়োগকারীর মাধ্যমে। তারা মনে করছেন যে ডক্টর হাসান মনসুর সাহেবের নেতৃত্বে গভর্নর যেভাবে স্টেপগুলো নিয়েছেন, আইডেন্টিফাই করেছেন এবং বিনিয়োগকারী বা আমানতকারী মানুষ স্বস্তি প্রদান করেছেন যে না, আপনাদের টাকা থাকবে, টাকা তুলে নেওয়ার ভয়ের কোনো কারণে আমরা দেখছি। এই আশাবাদটাই কিন্তু ব্যাংকিং সেক্টরে বড় ধরনের একটা পরিবর্তন এনেছে এবং যার সুফল কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো সেটা আমি মনে করি যে একটা ভালো সংবাদ। ঠিক একইভাবে শেয়ার বাজারেও কমিশনকে এই ধরনের আশাবাদ দিতে হবে যে আগে যাই হয়ে থাক না কেন, আগের প্রবলেমগুলো আইডেন্টিফাইড, সর্টেড আউট, আমরা এগুলো আর করবো না, বরঞ্চ এগুলো থেকে যেন বাজার দূরে থাকে সেই পদক্ষেপগুলো আমরা নিতে যাচ্ছি। এই আশাবাদ এবং ভরসাটা যদি বিনিয়োগকারীদের দেওয়া যায়, বিনিয়োগকারী আশেপাশে আছে, তারা আবার বাজারে দ্রুতই ফেরত আসবেন। জি, আমরা যেহেতু কমিশনের কথাটি উঠেছে, আমরা কমিশনের বিষয়ে আলোচনা করব, কিন্তু তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়। আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি যুক্ত আছেন। আমরা আলোচনা করছি শেয়ার বাজারের নানা দিক নিয়ে। এ পর্যায়ে আমি একটু জনাব মিনহাজ মান্নান আপনার কাছে আবারও যেতে চাচ্ছি। নানামুখী সমস্যার কথা শুনছিলাম, শেয়ার বাজার বিগত বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত, শেয়ারের দাম নিয়ে কিংবা বিভিন্ন কোম্পানি নিয়ে, কখনো বা ব্যাংক ঋণ, কখনো বা খেলাপি ঋণ, এ সমস্ত বিষয়ে এসে প্রভাব ফেলছে শেয়ার বাজারে, বিনিয়োগকারীদের আস্থাহীনতা, নানান বিষয়ে নানান জটিলতা। এমন পরিস্থিতি থেকে আপনাকে যদি একটু জিজ্ঞেস করি, এই সংকট কাটবে কিভাবে? যে কোনো সংকট তো আসে কাটবার জন্য, সংকট তো চিরস্থায়ী কোনো বিষয় নয়। প্রশ্ন হচ্ছে আমরা যখন যেটা মনে করি যে সংকট কাটবার জন্য সংকট যারা তৈরি করেছেন সেই জায়গায় কোনো পরিবর্তন এসেছে কিনা, অর্থাৎ প্রত্যেকটা জায়গারই কিন্তু প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যবসা জগতের কিন্তু এক একটি নেতৃস্থানীয় অবস্থান থাকে। আমাদের ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটে দুটো আছে অংশীদারদের মধ্যে, একটা হচ্ছে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ গুলো, আরেকটা হচ্ছে যারা নিয়ন্ত্রণ সংস্থা তৈরি করছে। এই দুই জায়গায় যদি নেতৃস্থানীয় পর্যায়ে সততার বিষয় থাকে এবং সেখানে যোগ্যতার বিষয় থাকে এবং সেখানে যদি সঠিক পরিবর্তন আসে, তাহলে বাজারে পরিবর্তন আসতে বাধ্য, মনোজগতের পরিবর্তন হবে। আমরা গত 15 বছরে আসলে আমাদের মনোজগতেই বড় ধরনের বিকলাঙ্গতা তৈরি হয়েছিল। আমরা মনে করেছি রাতারাতি টাকা কিভাবে আয় করা যাবে, যেন তেন ভাবে শেয়ার লিস্ট করা, বিনিয়োগকারীকে প্রতারণা করা, প্লেসমেন্ট শেয়ার ইস্যু করা, দুর্নীতিযুক্ত ব্যালেন্স শিট নিয়ে আসা, এই কাজগুলো তো আমরা লাগাতার ভাবে করেছি। এই জায়গা থেকে পরিবর্তন হচ্ছে কিনা যেটা আমরা দেখতে পাচ্ছি, নতুন কমিশন তার থেকে অনেক দূরে আছে, তারা এর সাথে পাশে নেই। ফলে এই মনোজগতের পরিবর্তনে কিন্তু যেটা হবে যে এই অভ্যাস থেকে আমরা মানে বেরোতে শুরু করব। স্টক এক্সচেঞ্জ কিন্তু স্পষ্টভাবে বলেছে যে তারা কিন্তু তাদের মতামতের এখন তারা ভর করবে। আগে তারা মতামত দিয়েছেন, কমিশন সে কথা শুনেনি।
আবার কমিশন কিন্তু নতুন করে বলছেন যে স্টক এক্সচেঞ্জ যদি কোনো নেতিবাচক মতামত থাকে সেটাকে তারা বাইপাস করবেন না। এখানে আমরা পরিবর্তন দেখেছি। এই কমিশন কিন্তু একটি আইপিওর ক্ষেত্রে ডিএসএর অবজারভেশনকে গুরুত্ব দিয়েছে এবং সেই আইপিওকে এখনো বাজারে আসতে দেয়নি। ফলে একটা শুরু হয়েছে, একেবারে কি হবে তা বলতে পারছি না। মোটা দাগে একটা পরিবর্তনের সূচনা আমরা দেখতে পেয়েছি এবং আমরা দেখেছি কমিশন কিন্তু একটা টাস্ক ফোর্স গঠন করেছে, তারা কিছু মতামত আনবার চেষ্টা করছে। বেশ 12টি কোম্পানিকে তারা আইডেন্টিফাই করেছে যারা বড় আকারের দুর্নীতির কিছু আভাস পেয়েছে বলে তাদের একটা তদন্ত কমিশন করা হয়েছে। সেই তদন্তের কিন্তু 6-7টা রিপোর্ট আমরা পেয়েছি এবং রিপোর্টগুলো আসবার পর কিন্তু আমরা বেশ কিছু ধরনের বিব্রতকর অবস্থা দেখছি। অর্থাৎ যারা এর সাথে যুক্ত তারা নানাভাবে বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা করছেন, সেটা কমিশনের বাইরে হোক কমিশনের ভিতরে হোক। ফলে বোঝা যাচ্ছে যে নতুন কমিশন যে নেতৃত্ব তারা বেশ কিছু সঠিক পদক্ষেপ বোধহয় নিয়েছেন। এই সবগুলো জিনিস কিন্তু বিনিয়োগকারী মনে এক ধরনের আশাবাদ তৈরি করছে। ফলে আমি নেতিবাচক নই। যেখানে বাজারে 300-400 কোটি ট্রানজাকশন হচ্ছে না, আপনি আসতে দেখবেন 400-500-600 কোটি যে ট্রানজাকশন আছে, অনেক শেয়ার প্রায় 35 থেকে 35-40% বেড়েছে কিন্তু গত এক মাসে। ঈদের পর এটা পরিবর্তন আরো বেশি আসবে এবং ভলিউম আমি আশাবাদী বড় আকারে ভলিউম হবে। সব পরিবর্তন আছে, নেই আমি বলবো না, সময় লাগতে পারে, কিন্তু আগের জায়গায় আমরা ফেরত যাচ্ছি বলে আমি মনে করছি না। জি, কিন্তু এখানে ফারুক আহমেদ, এখানে টাস্কফোর্স গঠন এবং এই তদন্ত বিষয়টি উঠে এসেছে এবং বেশ কিছু প্রতিবেদনের কথাও কিন্তু আমাদেরকে মিনহাজ মানান বললেন। ফারুক আহমেদ, আপনার কাছে একটু জানতে চাবো যে ব্যাংকগুলো যে লভ্যাংশ নীতিতে হস্তক্ষেপের বিষয়টি যদি আসে, সেই ক্ষেত্রে কমিশন বা বিএসইসি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে বা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণের পর সেটা বাস্তবায়ন কতটুকু হতে পারে, সেই সুযোগ আছে কিনা? না, লভ্যাংশ তো নীতিতে লভ্যাংশ ডিক্লেয়ার করবে এটা তো বাংলাদেশ ব্যাংকের আওতায় থাকে। লভ্যাংশের পরে তো কিছু করার নাই। ব্যাংকে অ্যাকচুয়ালি তাদের ইনকাম ডিক্লারেশন করার আগে তারা যে লভ্যাংশ ডিক্লেয়ার করবে এটা তো তাদের বোর্ডের ব্যাপার, এবং লভ্যাংশ কত হয়েছে না হয়েছে, প্রফিট কত হয়েছে না হয়েছে, প্রভিশনিং সঠিকভাবে হয়েছে কিনা, এটা বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েই এটা করা হয়। তো তারপর যেটা ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স থাকে, সেটা কতটুকু রিটেন করবে এবং কতটুকু ডিভিডেন্ড দেবে সেটা পরিচালনা বোর্ড ডিক্লেয়ার। এখানে আমার মনে হয় না যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সেক্ষেত্রে আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি, আসলে ব্যাংক লভ্যাংশ নিয়ে শঙ্কা পুঁজিবাজারে কিসের শঙ্কা হতে পারে, কিংবা ভবিষ্যতে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে? শঙ্কা এটা হতে পারে যে যদি প্রফিট আফটার ট্যাক্স কম হয় তাহলে, এবং যদি তাদের কোনো আগের কোনো ডিপোজিট না থাকে, সেক্ষেত্রে তাদের প্রভিডেন্ট আপনার ডিভিডেন্ড দেওয়া কষ্ট হবে। এইটুকুই শঙ্কা যে যদি প্রফিট কম হয় এবং আনডিস্ট্রিবিউটেড প্রফিট তেমন না থাকে, তাহলে ব্যাংকগুলো হয়তো সঠিকভাবে ডিভিডেন্ড ডিক্লেয়ার দিতে পারবে না। এখন এটা একটা সম্পূর্ণ ইফের ব্যাপার, এটা একটা হাইপোথেটিক্যাল ব্যাপার। আসলে কি হবে আমরা এখনো জানি না। আমার মনে হয় এমন ব্যবস্থা হয়তো বাংলাদেশ ব্যাংক করতে পারে যেখানে প্রভিশনিং এর ফলে লস হয়ে যাচ্ছে, সেখানে হয়তো প্রভিশনিংটা আগে যেমনটি করা হয়েছিল ঠিক সেভাবেই প্রভিশনিংটা 2-3 বছরে স্প্রেড করে দেওয়া যেতে পারে। তাহলে অ্যাকচুয়ালি এই ব্যাংকগুলো প্রফিট দেখাতে পারবে এবং ডিভিডেন্ডও দিতে পারবে এবং ভবিষ্যতে আস্তে আস্তে রিকভার করার সাথে সাথে ফার্দার প্রভিশনিংগুলো তারা করতে পারবে। হয়তো বাংলাদেশ ব্যাংক এই লাইনে চিন্তা করতে হবে। জি, মিনহাজ মানান, আপনার কি মত? আপনি কি ফারুক আহমেদের সাথে একমত কিনা এই বিষয়ে? না, স্যারের সাথে দ্বিমত করবার তো অবকাশ নেই। স্যার একটা ব্যাংকিং খাতের ডিভিডেন্ড পলিসি এবং লভ্যাংশের কি ইমপ্যাক্ট সেটা নিয়ে আলোচনা করেছি। তো আমি আসলে অন্য একটি বিষয় নিয়ে আসবো। শেয়ার বাজারে কিন্তু আমরা মূলধনী লাভও করতে আসি, আবার ডিভিডেন্ড লাভও পেতে চাই। দু ধরনের বিনিয়োগকারী আছে। কিন্তু আপনি যদি সারা বিশ্বের দিকে তাকান, সারা বিশ্বে কোথাও কোথাও ডিভিডেন্ডের জন্য কোনো বিনিয়োগকারীর অস্থির থাকেন। আপনি বড় বড় কোম্পানি দেখবেন, অ্যামাজনের মতো কোম্পানি বছর পর বছর ডিভিডেন্ড দেয় না। ডিভিডেন্ডের উপর তারা নির্ভরশীলই না। এই সমস্ত বড় বড় আইপিও গুলো, বড় মার্কেট ক্যাপের আইপিও গুলো ডিভিডেন্ড নিয়ে বিনিয়োগকারী মাথাও ঘামায় না। আমাদের দেশে ডিভিডেন্ড কালচার আছে, তাই আমরা চিন্তা করি। ধরুন একটা ব্যাংক 10% ডিভিডেন্ড দিলে তাকে ভালো কোম্পানি মনে করছি, কিন্তু কোম্পানির 10% ডিভিডেন্ড দিল আর ব্যাংক খালি হয়ে গেল, টাকা পাচার হয়ে গেল। আদতে আপনার 30 টাকা শেয়ারের দাম হয়ে গেল 10 টাকা, আপনি লস করলেন 20 টাকা, আর আপনি 20 বছরে 1 টাকা করে 20 টাকা ডিভিডেন্ড পেয়েছেন। সো আমার ডিভিডেন্ড প্রাপ্তির চেয়ে আমার কাছে অনেক বেশি জরুরি হচ্ছে সুশাসন ফিরে আসছে কিনা, ব্যাংকের টাকা পাচার বন্ধ হচ্ছে কিনা, ব্যাংকে জালিয়াতি বন্ধ হচ্ছে কিনা, ব্যাংক থেকে নির্দয়ভাবে
ঋণ নেওয়া হচ্ছে কিনা, ব্যাংকগুলো কি কি খালি করে দেওয়া হচ্ছে কিনা। যদি তা না হয়, যে সুশাসন এই সরকার তৈরি শুরু করেছে, যার পদযাত্রা আমরা দেখতে পাচ্ছি যেটা শুরু হয়েছে একটা ভালোভাবে, অর্থাৎ টাকা পাচার না হয়, যেন তেনভাবে লোন না নেওয়া হয়, উদ্যোক্তারা ব্যাংকের মালিক পক্ষ যদি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা লুট না করেন, ওভার ইনভেস্টিং না হয়, আন্ডার ইনভেস্টিং না হয়, এই কাজগুলো যদি সব বন্ধ হয়ে যায়, হয়তো আজকে না হোক কালকে না হোক, ব্যাংক তো হাজার হাজার কোটি প্রফিট করে। আপনি 2-3 বছরের মাথায় প্রতিটা ব্যাংক দেখবেন তাদের পায়ে দাঁড়িয়ে গেছে। তখন কি ডিভিডেন্ড দিল না দিল, শেয়ারের দাম দেখবেন 50%, 100%, 200% দামও বাড়বে। সেক্ষেত্রে ডিভিডেন্ডের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাংকগুলো তার পুরনো অবস্থা থেকে ভালো অবস্থায় ফিরছে কিনা, ব্যাংকে সুশাসন ফিরছে কিনা, সরকার ব্যাংকের উপর বা বাংলাদেশ ব্যাংক ব্যাংকের উপর নজরদারি বাড়াচ্ছে কিনা, নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ কমিশন ব্যাংকের প্রতিটা কর্মকাণ্ডের দিকে খেয়াল রাখছে কিনা, উদ্যোক্তারা এই হিসাবে শেয়ার কেনা বেচা করে শেয়ার বিক্রি করে চলে যাচ্ছে কিনা, 2%, 30% শেয়ার ধারণ করার বিষয়গুলো যদি প্রাধান্য দেওয়া হয়ে থাকে, পরে শেয়ারের দাম দুদিন পরে এমনিতেই বাড়বে। বিনিয়োগকারী ডিভিডেন্ড নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই, ব্যাংকের সুশাসন বেশি জরুরি। জি, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সুশাসন নিশ্চিত করতে পারলেই আসলে ঘুরে দাঁড়াবে দেশের বেশিরভাগ খাত। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মিনহাস মান্নান ইমন, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ফারুক আহমেদ আপনাকেও। আজকে এখানে শেষ করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।